নিয়োগ সংক্রান্ত মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের অবস্থানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দীর্ঘদিন পরে তিনি ভালো করে ঘুমোতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই আইনি দীর্ঘসূত্রিতা কারা তৈরি করলেন? মুখ্যমন্ত্রী প্রথম কালকে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যোগ্য শব্দটি ব্যবহার করেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি ব্যতিক্রমী চাকরি প্রাপক শব্দ ব্যবহার করেছেন। এসএসসি তার অবস্থান পরিবর্তন করে সুপ্রিম কোর্টে জানালো যে তারা যোগ্য এবং অযোগ্যকে পৃথক করতে পারে। যদি এই অবস্থানটা অতীতে হাইকোর্টে নেওয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এই বর্ধমানের উত্তরে তালিতে এসে একটি বিশেষ ঘোষণা করেছিলেন যে যারা যোগ্য চাকরি প্রাপক আছেন, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, বিজেপি সর্বতোভাবে দল হিসেবে তাদের সঙ্গে থাকবে। আমরা আমাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করেছি। আমরা চাই যারা যোগ্য ছিলেন তাদের মেধা যেন কোনোভাবে প্রতারিত না হন, তারা যেন কোনোভাবেই আজকে তৃণমূল সরকারের এই চাকরি বিক্রি চক্রান্তের মাঝখানে থেকে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায় এবং তাদের সুরক্ষা দিতে, তাদের সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। এখন যদি কেউ যেভাবে প্রচার চলেছে গতকাল সন্ধ্যা থেকে, তাতে মনে হচ্ছে সমস্ত বিষয় শেষ হয়ে গিয়েছে। রাজ্য সরকার বিরাট বড় স্বস্তি পেয়েছেন। সংবাদ মাধ্যমেও সৌভাগ্য বা দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি বহুল প্রচারিত যে রাজ্য সরকারের স্বস্তি মিলল। কিসের স্বস্তি মিলল? রাজ্য সরকার তো মামলা করতে গেছে সুপ্রিম কোর্টে যাতে ক্যাবিনেটকে এই গোটা তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখা যায়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এ কারণেই গেছে যাতে ক্যাবিনেটে যারা সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিলেন তাদের কাস্টোডিয়ান ট্রায়াল না হয়, তাদের হেফাজতে নিয়ে কেউ যেন তদন্ত না করে। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে বলেছেন যে ভোট চলাকালীন গোটা ক্যাবিনেটটা কি জেলের মধ্যে থাকবে, এই আশঙ্কা কার? রাজ্য সরকার। অর্থাৎ এর সঙ্গে যোগ্য এবং অযোগ্যের মধ্যে পৃথকীকরণের কোনো সম্পর্ক নেই। এবং কিসের ভিত্তিতে এই সেগ্রিগেশন হবে এটাও কিন্তু এখন পর্যন্ত অজানা। ওয়েমার শিটের প্রকৃত কার কাছে আছে, মিরর ইমেজ কোথায় আছে, কেন আছে, তার কিন্তু স্পষ্ট উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক স্টেক হোল্ডারদের কথা সুপ্রিম কোর্টকে শুনতে হবে। সেজন্য একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ তারা দিয়েছেন এবং 16 জুলাই সম্ভব 16 জুলাই তো পরবর্তী শুনানির দিন। আমরা চাই যে যোগ্য যারা চাকরি প্রাপক আছেন তারা স্বপদে বহাল থাকুন, তাদের রক্ষা কবচ দিতে বিজেপি বদ্ধপরিকর, তাদের সহযোগিতা করতে। কিন্তু সমস্ত বিষয় যে শেষ হয়ে গেছে, দুশ্চিন্তার আর কোনো কারণ নেই, এটা মনে করারও কোনো বিষয় নেই। যারা মনে করছেন যে রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত বন্ধ করতে হবে, সিবিআই তদন্ত বন্ধ হয়নি। এসএসসি যাদের অযোগ্য বলে ডিক্লেয়ার করছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিলেন বা যাদের র্যাঙ্ক জাম্পিং হয়েছিল, তাদের কাস্টোডিয়ান ট্রায়াল এর যে নির্দেশ, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ, সেটা কিন্তু বহাল আছে। এবং তাদের কার্যত মুচলেখা দিয়ে টাকা ফেরত দেবেন, এটা মেনে নিয়ে চাকরি করতে পারবেন, এটাও বলা হচ্ছে। এর অর্থ কি? যে সামনের দরজা বন্ধ হলেও ক্যাবিনেটের ভেতরে যে কোনো দিন পাশ থেকে কেউ ঢুকে পড়তে পারেন। সেটা অবশ্য তৃণমূল কংগ্রেসের চিন্তার ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই। আমরা প্রথম থেকেই মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক লুট,
একটা দুর্নীতি, এবং যে ভাষায় সুপ্রিম কোর্ট কার্যত এদের আক্রমণ করেছেন সেটাও নজিরবিহীন। সিস্টেমেটিক ফ্রড, এর থেকে আর শব্দ, মানে এর থেকে কঠিন শব্দ আর মনে হয় ব্যবহার করা সম্ভব ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর মধ্যে নিজের মেধার ভিত্তিতে টাকা দিয়ে বাজার থেকে চাকরি কেনেননি, চাকরি পেয়েছেন, তাদের সহযোগিতার কথা আমরা বলেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য যেটুকুনি তাদের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে, এটা চালিয়ে নিয়ে যেতে গেলে, কারণ এটা একটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ বিষয়, আমরা তাদের পাশে থাকবো। আমরা 3 দিন আগেও এটা সাংবাদিক সম্মেলন করে ডেট জানিয়েছিলাম, এবং যেহেতু প্রধানমন্ত্রী বর্ধমান শহর থেকে তার বক্তৃতার মধ্যে দিয়ে তিনি এটা জানিয়েছিলেন মানুষের কাছে সহযোগিতার কথা, সেই জন্য আজকে আমরা একটা পোর্টাল আমাদের দলের পক্ষ থেকে চালু করছি। আজকে এই মুহূর্ত থেকে সেটা শুরু হচ্ছে, এবং একটা হেল্পলাইন নাম্বার, আমরা পোর্টালটা দেখাচ্ছি, হেল্পলাইন নাম্বারটা পরে আসছি। আমাদের এখানে পার্টির যিনি আইটি ইনচার্জ আছেন জয় মল্লিক, উনি আছেন এখানে, ওনাকে আমি বলবো যে পোর্টালটা একটু প্রেসকে দেখাতে, এবং তারপরে কিভাবে এটা অপারেট করা হচ্ছে, কিভাবে ব্যবস্থা করা হয়েছে হেল্পলাইন নাম্বার দিয়ে আইনি সহযোগিতার জন্য, এবং অন্যান্য ইনফরমেশন যেটুকুনি এক্ষেত্রে তাদের জানার বা দেওয়ার প্রয়োজন আছে সেইটা কমিউনিকেট করবার জন্য যেটা করার আমরা করছি। কিন্তু আবার এটা বলছি, এটা কাউকে আতঙ্কিত করবার জন্য, যারা চাকরি পেয়েছেন এরপরই তৃণমূল কংগ্রেস বলতে শুরু করবে, কারণ তৃণমূল কংগ্রেস যারা প্রকৃতভাবে আপনাদের যেভাবে ইউনিভার্সিটির গাছ খেয়ে নিয়েছেন, আপনাদের বর্ধমানের বালি খেয়ে নিচ্ছে, বিভিন্ন জায়গায় পাথর খেয়ে ফেলছে, সেভাবে প্রকৃতভাবে যারা যোগ্য পরীক্ষার্থীদের মেধাটাকে খেয়ে নিয়েছিল, তাদের চাকরি খেয়ে নিয়েছিল, আর আজকে যারা মেধা সম্পন্ন মানুষ চাকরি করছেন তাদের আতঙ্কিত করা বা বিভ্রান্ত করবার কোনো ইচ্ছা আমাদের নেই। তৃণমূল কংগ্রেস তাদের আবেগের সঙ্গে, তাদের বিশ্বাসের সঙ্গে কার্যত প্রতারণা করেছেন, অতএব এখনই সব শেষ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। এখনই ভিক্টরি সাইন কালকে কেউ কেউ দেখিয়েছেন, সেটা দেখারও কোনো প্রয়োজন নেই। তাই তারা সম্পূর্ণভাবে যাতে সুরক্ষিত থাকেন তার জন্য সমাজের সকলকে সচেষ্ট হতে হবে। গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা উঠে যাচ্ছে, তৃণমূলের পরিবারেরও ছেলে মেয়ে যারা আছেন তারাও যেরকম ক্ষতিগ্রস্ত, একইভাবে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, প্রত্যেকের পরিবারই আজকে কম বেশি এতে এফেক্টেড হয়েছে। কার্যত প্রাথমিক স্কুল এই মুহূর্তে কটা পশ্চিমবঙ্গে চলছে সেটাও আমরা দাবি করেছি, শ্বেতপত্র প্রকাশ করে শিক্ষা দপ্তর আমাদের জানাক। এই পরিস্থিতির মধ্যে যাতে স্কুল বেঁচে থাকে, বেসরকারীকরণ সর্বত্র যাতে শুরু হয়ে না যায়, গ্রামের মানুষ, প্রান্তিক ছাত্রছাত্রীরা যাতে সুযোগ পায়, যাতে পর্যাপ্ত শিক্ষক থাকে, প্রাথমিক স্কুলে যাতে ঠিকঠাক প্রধান শিক্ষক নিযুক্ত হন সেটা দেখার দরকার। এবং একইভাবে রাজশেখর মান্থার ঘরে আরেকটি যে মামলা চলছে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত, 59,000 চাকরির সেখানে প্রশ্ন আছে, সেখানেও সিবিআই তদন্ত করে বলেছে এখানে ব্যাপক চাকরি কেনা বেচা হয়েছে, আলু পটলের মতো খোলা বাজারে হয়েছে, কারণ এটা সমস্ত মানুষের জানা। বহু ক্ষেত্রে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে এসছে, তারা যদি এখন থেকে সেটা সেগ্রিগেটের ব্যবস্থা করেন যোগ্য অযোগ্যের, তাহলে জটিলতা কমবে, আইনি দীর্ঘসূত্রিতা কমবে, স্কুল বন্ধ হওয়া কমবে, স্কুল ছুটের সংখ্যা কমবে, এবং স্কুলের ওপর অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যে আস্থা হারিয়ে যাচ্ছে অন্তত সেটাকে কিছুটা কমানো যাবে। যে আমরা আনুষ্ঠানিকভাবে এটা এখন আপনাদের সামনে প্রকাশ করছি। গত 3 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এসে এই বর্ধমানে বলে গিয়েছিলেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য একটি লিগ্যাল সেল এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম বানানো হবে, এবং তারপরেই মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাকে ফোন করেন এই বিষয় নিয়ে, এই পোর্টালটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার জন্য, এবং তার জন্য একটা লিগ্যাল সেলও টিমও তৈরি করা হয়েছে আলাদাভাবে। সেই বিষয়ে মাননীয় শ্রমিকদা অলরেডি বলেছেন
আজকে এরকম একটা সুন্দর দিনে এই পোর্টালটা আমরা লঞ্চ করছি। এইটা বিশেষ করে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা মনে করছেন যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাদের আইনি সহায়তা দরকার, তারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে তাদের তথ্য জমা দিলে আমাদের লিগ্যাল টিমের কাছে যাবে। তারপর লিগ্যাল টিম সেইটাকে স্ক্রুটিনি করে তারপর ওটাকে এগিয়ে নিয়ে যাবে, প্রসেস করবে। তো আমি প্রথমেই যে পোর্টালটা, সেই পোর্টালটা আপনাদের সামনে একবার দেখাতে চাই। এটা হচ্ছে bjplegalsupport.org। আপনারা স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন। সবাইকে এটা আমরা এরপরে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটা রিলিজ করব। এই পোর্টালে গিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পরে আপনারা লগ ইন করতে পারবেন, যারা ক্যান্ডিডেট তারা লগ ইন করতে পারবেন, তারপরে গিয়ে বাকি তথ্য এখানে জমা করতে পারবেন। এবার আমি একটু স্ক্রিনের দিকে তাকাতে বলবো। আমরা স্ক্রিনে এই পুরোটা ডেমো দিতে চাই। পার্টির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেও যদি খোলেন, এখানেও প্রথমেই খোলার সঙ্গে সঙ্গে একটি লিঙ্ক আসবে। সেই লিঙ্কটায় এইখানে ক্লিক করলেও এই ওয়েবসাইটটা খুলবে। এরকম একটি লগ ইন পেজ আসবে, যেখানে সাইন আপ করতে গেলে আপনার নাম, ইমেল আইডি, ফোন নম্বর এবং 2বার পাসওয়ার্ড দিতে হবে। এইটা একবার হয়ে গেলে আপনার একটি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মে ক্রিয়েট হবে। এইটা করার কারণ এটা যে এইটা কিন্তু যার তার বা যে কোনো জায়গা থেকে হুট করে মনে হলো রেজিস্টার করে দিলাম, এরকম যাতে না হয় টেকনিক্যাল, তার জন্য একটা রেস্ট্রিকশন আমরা রেখেছি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই পোর্টালে। করার পরে আমরা আপনাদের দেখাচ্ছি যে আপনারা নিজেদের পাসওয়ার্ড দিলেন। এই পাসওয়ার্ড আপনাদের যারা ক্যান্ডিডেট, যারা অ্যাপ্লাই করবে তাদের কাছেই থাকবে, কোনোভাবে পার্টির কাছে থাকছে না। এটা সিকিউর একটা সিস্টেম। একবার এই সাইন আপটা করার পরে সঙ্গে সঙ্গে আপনার উপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে, জাস্ট ফর অ্যাকনলেজমেন্ট। দেখুন উপরে দেখিয়ে দিয়েছে। এইবারে যে ব্যক্তি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো সে তার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আমরা আপনাদের দেখিয়েও দিচ্ছি প্রসেসটা। এইভাবে মেইল আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, তারপরে সাবমিট করে লগ ইন করলেন। করার পরে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে এবং এই তথ্যগুলোর পরে নিচে নিচে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে। এই ডকুমেন্টগুলো আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকেই এসছে সাজেশন যে এই ডকুমেন্টগুলো দরকার এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে সাবমিট করলে তার সাবমিশন প্রসেসটা কমপ্লিট হলো এবং আগামী দিন সে যদি জানতে চায় যে কোনোভাবে সে এটাকে দেখতে চায় যে কি কি আপলোড করেছিল, কি তথ্য দিয়েছিল, সেটাও সে ভবিষ্যতে এইখানে লগ ইন করে দেখাতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা এখানে রাখছি, 9150056618, 9150056618। যে কোনো এই পোর্টালটা অ্যাক্সেস করতে তথ্য প্রযুক্তিগত কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে কারণ, তারা এই হেল্পলাইনে কল করতে পারেন। এছাড়া আইনগত কোনো যদি পরামর্শের বিষয় থাকে এই পোর্টাল সম্পর্কিত, তাহলেও এই হেল্পলাইনে কল করতে পারেন। প্যারালেলি দুটো জিনিস লঞ্চ হলো, সেটা হচ্ছে এক এই পোর্টালটি এবং এই হেল্পলাইন নাম্বার, যেটা মাননীয় শ্রমিকদা বললেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। 26,000 চাকরি বাতিল হলো, বাতিলে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে। এখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি একটা মন্তব্য করছেন যে এরকম প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, সেটা হলে পরে মানুষের সরকারি চাকরির প্রতি আস্থা উঠে যাবে। কি বলবেন?
পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রতি কি মানুষের আস্থা আছে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এক বিপুল সংখ্যক মেধাসম্পন্ন ছাত্রছাত্রী তারা রাজ্য ত্যাগ করেছেন। একদিকে যেমন এ রাজ্যে যারা কায়িক শ্রম দেন তারা নেই, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন, উপযুক্ত রোজগার নেই। ঠিক একইভাবে আজকে বেঙ্গালুরু শহরে আমরা বারবার যেটা বলি, দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,60,000-এর বেশি ছাত্র ছেলে মেয়ে সেখানে চাকরি করছেন। আর সবচেয়ে বড় যেটা বিষয়, যে আমরা এখন পর্যন্ত যে দুর্নীতির কথা বলছি, সেই দুর্নীতিটা শুধুমাত্র কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে অতি চর্চিত বলে, এবং প্রায় প্রত্যেক পরিবার কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত আছেন বলে, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। কিন্তু রাজ্য সরকার এমন কোনো ডিপার্টমেন্ট বাকি রাখেন নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার না বলে তৃণমূল সরকার বলা ভালো, তৃণমূল সরকার এমন কোনো সরকারি দফতর বাকি রাখেনি যেখানে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে কোনো অভিযোগ নেই। সে খোদ মুখ্যমন্ত্রীর দফতরের গ্রুপ ডি স্টাফ হোক, বন দপ্তর হোক, পরিবেশ দপ্তর হোক, পুলিশ হোক, নার্স হোক, চিকিৎসক, কোনো দপ্তর নেই। খাদ্য, সর্বত্র এক চিত্র। মাদ্রাসা শিক্ষা, সেখানে তো কোনো তালিকাই নেই, চাইলে তো উত্তর দেয় না, সেখানে আরো ভয়াবহ অবস্থা। মাদ্রাসা শিক্ষকদের নিয়োগের যে দুর্নীতি, সুতরাং এটা নিয়ে স্বাভাবিকভাবেই সরকারি চাকরি এমনিতেই কমছে সারা পৃথিবী জুড়ে। মন্ত্রিসভা কোনোদিন দায় এড়াতে পারে না, কারণ যখনই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল উঠেছিল, সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিম বলেছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার নয়, দায় আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটির তিনি কথা বলেছেন। আর এত বড় দুর্নীতি, যে স্কুল বিক্রি নিয়ে আপনার বর্ধমান শহরের অলিতে গলিতে চায়ের দোকানে বসে আলোচনা করছে, রেট কত, কোনটা কি রেটে বিক্রি হচ্ছে তারা জানে, আর মন্ত্রিসভা জানে না, মুখ্যমন্ত্রী জানে না, এটা তো হতে পারে না। এটা তৃণমূলের অনুপ্রাণিত, তৃণমূলের অনুমোদিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূল প্রার্থী হচ্ছে ঘাটালে তৃণমূল প্রার্থী মারাত্মক একটা অভিযোগ করছে, বলছে 10 থেকে 20 তারিখের মধ্যে কেস করে খুন হতে পারে, এবং নিজেদের লোককে খুন করে মৃত্যু রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি। আর হারবে জেলে বিজেপি প্রার্থী তার দল খুনের ষড়যন্ত্র করছে। অভিযোগ ঘাটালে তৃণমূল অনেক কিছু বলে, তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে নেই। এরকম অভিযোগ এখন মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে দাঁড়িয়ে বলে যে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসছেন, যার বাস্তব কোনো সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, সেটা অনুপ্রাণিত হয়ে একটা বিষয় বলছি। সন্দেশখালীর মহিলা মিতা মাই, যিনি অভিযোগ করছেন যে বিজেপি কর্মী মাম্পি দাস তাকে মহিলা কমিশনের কাছে নিয়ে গিয়েছিল, সেখানে তারা অভিযোগ করেছিলেন কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি, সেটা সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। সেখানেই এখন নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে, সেই কাগজ দেখিয়ে সেই অভিযোগ তিনি করছেন। কি বলছেন? অভিযোগটা খতিয়ে দেখা দরকার। এরকম অনেক অভিযোগ এখন প্ল্যান্ট করা হবে, ঠিক যেভাবে একটা ভিডিওকে প্ল্যান্ট করা হয়েছে, ঠিক সময় এলে প্রকৃত তথ্য সামনে উঠে আসবে। কারাই কাজ করাচ্ছেন, কারা প্ল্যান্টেড ভিডিওর পরে সন্দেশখালীতে মিছিল করবার জন্য বাইরে থেকে লোক নিয়ে এলেন, কারা আন্দোলন ভাঙবার জন্য ভেতরে ঢুকেছিল পুলিশের সহায়তায়, পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়, সমস্তই সামনে আসবে। মনে করবেন সন্দেশখালীতে যারা প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে 90% হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটার, তৃণমূল কংগ্রেসের অনুগামী। তারা বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছে। তাদেরও গতকালকে অন্যায়ভাবে, বেআইনিভাবে পরশুদিন রাত্রি 12:30টার সময় উলুবেড়িয়া থানার পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে তাদের আধার কার্ড এবং তাদের ফোন কেড়ে নেয়। পরবর্তী সময়ে ভোর রাত্রে তাদের গিয়ে ফেরিঘাটে তুলে এসে তাদের ফোন আর আধার কার্ড ফেরত দেয়। সুতরাং এগুলো তৃণমূলের প্ল্যান করা। যে অভিযোগ সামনে আসছে সেটাও মানুষের সামনে আছে, এবং সন্দেশখালীর মহিলারাও যেটা বলে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় প্রকাশ্যে তাদের এলাকায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে নির্বাচনী প্রচারে, সেটাও মানুষ শুনছে, মানুষ ঠিক করে। বলছেন যে যারা অভিযোগ প্রত্যাহার করতে যাচ্ছে তাদের বিজেপি প্রাণনাশের হুমকি দিচ্ছে, 20 লক্ষ টাকা করে দাবি করা হচ্ছে।
বোঝা গেল না। যারা অভিযোগ প্রত্যাহার করতে যাচ্ছেন, কোথায় অভিযোগ প্রত্যাহার করতে যাচ্ছেন? কে অভিযোগ প্রত্যাহার করতে পাঠাচ্ছে? বিজেপি তো নেই পশ্চিমবঙ্গে। সন্দেশখালীতে তো বিজেপি নেই। সন্দেশখালীতে বিজেপি কোথায়? এ তো তৃণমূল কংগ্রেসের বক্তব্য। সন্দেশখালীতে বিজেপি কোথায় আছে? সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেখানকার মহিলারা প্রতিবাদ করেছেন, সেখানে গত পঞ্চায়েত নির্বাচনে একটা আসন বিজেপি জিততে পারেনি। সেখানে বিধানসভায় একতরফা লিড করেছে। একটার পর একটা পঞ্চায়েতকে যারা পুরুষ শূন্য করে দিয়েছে। তো সেখানে বিজেপি কোথায়? বিজেপির এত শক্তি যে মহিলাদের থেকে 20 লক্ষ টাকা চাইবে, প্রান্তিক মহিলাদের থেকে। গল্পের একটা সীমা আছে। গল্পের গরুকে গাছে তোলা ভালো, কিন্তু গল্পের গরুকে এভারেস্টে তুলতে গেলে সেটা চলে, সেই গল্পটা নেবে না পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সত্যের জয় হবে, যারা মানুষের মুখের ভাত কেড়ে নেয় তারা দানব ছাড়া কিছু নয়। একদম ঠিক কথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী কবি মনস্ক। যা বলেন ঠিকই বলেন। মানুষ ছাড়বে না, মানুষ ছাড়বে না যারা মুখের গ্রাস কেড়ে নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক যেরকম ঢুকে গেছেন জেলে মানুষের গ্রাস খেয়ে, যেরকম ভাবে ওই শঙ্কর আড্ড মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান একটা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, এখন ঢুকে গেছে জেলে, বেরোতে পারছে না। এর শেষ জীবনটা ওখানেই কাটবে, কেউ পার পাবে না। মুখের গ্রাস তৃণমূল কংগ্রেস খেয়েছে। অগ্নিকন্যার পার্টি মানুষের হৃদয়ে কতটা আগুন লাগাতে পেরেছেন সেটা অন্য বিষয়। আগুন লাগিয়ে দিয়েছেন মানুষের পেটে। আমরা তো বলছি যারা যাদের মেধা প্রতারিত হয়েছে বিজেপি তাদের সঙ্গে। আমরা সব দেখুন, যাদের মেধা প্রতারিত যাদের হয়েছে, যাদের জীবন থেকে 8 বছর 10 বছর চুরি হয়ে গেছে, যে প্রজন্মটাকে যারা ধ্বংস করে দিয়েছে, তাদের সঙ্গে সর্বপ্রকার সহযোগিতায় আছে। এবং আমাদের যে হেল্পলাইন নাম্বার এটা খোলা হয়েছে, এটার বিশেষ ক্ষেত্রে মানে এই রায় কেন্দ্রিক যেটা হয়েছে, এর বাইরেও দলীয় স্তরে আমরা এদের সঙ্গে আছি। এদের প্রতি আন্দোলনের সঙ্গে আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি। এর মধ্যে আমরা আমাদের সাহায্য মতো করব। তবে দল হিসেবে আমরা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষে মেধার উপরে ভিত্তি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে কোনো নিয়োগ সম্ভব নয়। নতুন সরকার এসে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে এবং যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করবে। না, যোগ্য এখন তো সেটা পুরনো প্রশ্ন হয়ে গেছে। কোন কারণে যোগ্য অযোগ্যকে আলাদা তারা হাইকোর্টে করতে পারলো না? আর দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন 3 তারিখ আপনাদের বর্ধমান শহরে, আর 4 তারিখে এসএসসি ঘোষণা করে দিল যে তারা এই সেগ্রিগেশনটা করে দিতে পারবেন। এর পেছনে রহস্য কি এসএসসি বলতে পারে? এবং এসএসসি কিসের উপর নির্ভর করে যোগ্য অযোগ্য বলছেন? এবং এক্ষেত্রে এসএসসির আগে হলফনামা আমরা দেখি, এসএসসি এফিডেভিট করে কি জানাচ্ছে সেটার উপরে নির্ভর করেই আমরা এই সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো। আমরা চাই যোগ্য যারা চাকরি প্রাপক ছিলেন তাদের স্বার্থ সুরক্ষিত হোক, তারা সস্থানে সসম্মানে চাকরি করুন, এবং যারা চাকরি কিনেছেন তাদের সরিয়ে দিতে হবে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিক। কিন্তু শুধুমাত্র যারা চাকরি কিনেছিল, বেআইনিভাবে সাদা খাতা জমা দিয়েছিল, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তো আসলে যারা টাকাটা নিয়েছে এবং টাকাটা নেবার অনুমোদন যারা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাদের গ্রেফতার করা উচিত। হাইকোর্টে চাকরি বাতিল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তৃণমূলের ছোট বড় নেতাদেরকে বিচার ব্যবস্থাকে বিজেপি কিনে নিয়েছে বলে বলতে শোনা যাচ্ছিল। পরক্ষণে আবার সুপ্রিম কোর্টে যখন স্থগিতাদেশ দিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায়ে আমরা খুশি। কি বলবেন? তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মেনে নিয়ে সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছেন, সংসদে মধ্যে দাঁড়িয়ে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যারা সংবিধানের শপথ নিচ্ছেন, তারা সাংবিধানিক ব্যবস্থাকেই প্রতি পদক্ষেপে আক্রমণ করছেন। তারা সাংবিধানিক প্রধানকে মানেন না, বিচার ব্যবস্থাকে মানেন না, সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন, সাংবাদিকদের রক্তাক্ত করছে মেরে, বিভিন্ন সংবাদপত্রের কাছে হুঁশিয়ারি দিচ্ছেন। কুণাল ঘোষকে যেদিন সরিয়ে দেওয়া হয়েছিল, আবার এখন মিলন হয়ে গেছে, যদিও এদের তো যাওয়া আসা চলে। কুণাল ঘোষকে যেদিন সরিয়ে দেওয়া হলো
মুখপাত্রর পদ থেকে সেদিন ডেরেক ওব্রায়ানের যে চিঠি এসেছিল সংবাদ মাধ্যমে, তার তলায় কার্যত সংবাদ মাধ্যমকে থ্রেট করা হয়েছে। তো প্রত্যেকটি গণতান্ত্রিক স্তম্ভকেই তৃণমূল কংগ্রেস আক্রমণ করে, ফলে এদের কথাবার্তার ঠিক প্রতিক্রিয়া দেওয়াটাও রাজনৈতিকভাবে সম্ভব সবসময় হয়ে ওঠে না। কে বলেছেন? শাহজাহানই তো ওদের কাছে একমাত্র আরাধ্য দেবতা। শাহজাহানের তো কোনো ভুল নেই। তৃণমূল কংগ্রেসের যা ঘোষিত কর্মসূচি, যা এজেন্ডা, যা সংস্কৃতি, তৃণমূল কংগ্রেস যা চায়, তৃণমূল কংগ্রেস সমাজকে যেভাবে দেখতে চায়, শাহজাহান সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে সেটাই রূপায়িত করছিল। তৃণমূল কংগ্রেসের কথার বাস্তবায়িত করবার আপ্রাণ চেষ্টা করে গেছে শাহজাহান। তো সেই তো রোল মডেল, এরাই তো ভবিষ্যতের বাংলার মুখ। শাহজাহান, অনুব্রত, আপনার বাকিপুর, এদের নেই তো তৃণমূল, তো তার সঙ্গে থাকবেই। আর স্পিকার, ওনার এমনি দৃষ্টিশক্তির একটু অভাব আছে। আমাদের মহামান্য যিনি স্পিকার আছেন বিমানবাবু, তিনি মানে আইন বিশেষজ্ঞ, তবে ওনার একটাই সমস্যা, এক্ষেত্রে অবশ্য কানে শুনে বলেছেন। ওনাকে এখন জিজ্ঞাসা করুন গিয়ে বিবৃতি দেওয়ার সময় সাংবাদিকদের কাছে অনুরোধ করব যে কৃষ্ণকন্যালী কোন দলে ছিলেন আর বিশ্বজিৎ দাস কোন দলে ছিলেন, এটা উনি বলুন। উনি এই যুগে ধৃতরাষ্ট্র। রাজ্যের সম্মতি না নিয়ে বাংলায় একের পর এক সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে। এই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য যাচ্ছে এবং রাজ্যের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল। সেটাই তো স্বাভাবিক। আবার আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকার সর্বনাশ হবে। ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূল আবার তিরস্কৃত হয়ে বকে দিয়ে আবার তৃণমূলকে বাড়ি কাটিয়ে দেবে। যে কটা তদন্ত হচ্ছে সারা দেশ জুড়ে, যেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তদন্তের সঙ্গে যুক্ত বা তদন্ত তার বিরুদ্ধে চলছে, সবকটাই চলছে আদালতের নির্দেশে। তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা খরচা করেছে মানুষের সিবিআই তদন্ত, ইডির তদন্ত, এনআইএ এর তদন্ত বন্ধ করবার জন্য, কিন্তু প্রতি ক্ষেত্রেই বিফল হয়েছে। ঠিকই বলেছেন। তাহলে কেন এত পরিশ্রম করছেন? এই প্রচন্ড গরমে 40 ডিগ্রির ওপরে টেম্পারেচার, আমরা তো বলেছিলাম যে অসম যুদ্ধ, সারা দেশেই কোনো জায়গায় ভোট নেই, তো কোনো প্রতিযোগিতা নেই। মানুষ জানে 2024 সালের 15ই আগস্ট আবার লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী ভাষণ দেবেন, কালের দেওয়াল লিখন। উনি সব পড়তে পারছেন, এটা পড়া উচিত ছিল। এখন তো দেখে অনেকে গান হচ্ছে যে মেরা ই আঙ্গনা মে তুমারা ক্যা কাম হ্যায়। এখানে তো কার্যত কারোর কিছু করার নেই। একটা অসম যুদ্ধ। 542টা নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, আর মমতা বন্দ্যোপাধ্যায় 45। সর্বভারতীয় দল হিসেবে 3টে বাকি করেছে, 3টে বাড়িয়েছেন। মুর্শিদাবাদের রানীতলায় গুলি চলেছে, 3 জন শিক্ষিত, 5 জন জখম হয়েছে। গত 14 মাসে 9 জন শিশু কিশোর প্রাণ হারিয়েছে। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে স্কুলের শৌচাগারে গিয়ে বোমা বিস্ফোরণে 2 দলের মারামারি, মাঝখানে পড়ে কিশোরের মৃত্যু। এবার মামা বাড়িতে গিয়ে কয়েকদিন আগেই একজন কৃষকের প্রাণ গেছে, 2-3 জন গুরুতর জখম অবস্থায় হসপিটালে ভর্তি। আবার রানীনগরে গুলি চলল, তাতে কিশোর এবং শিশু সম্ভবত 4 জন আহত হয়েছে। তাহলে এর অর্থ কি? আমরা বারুদের স্তূপের উপরে বসে আছি। একটা নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা সমাজ বিরোধী দুষ্কৃতী, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, কারণ এই সরকারটা বোমার নির্ভর সরকার। এই সরকারের ভিত্তি হচ্ছে বোমা, এই সরকারের ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু, ধ্বংস। তো তার জন্য এই ঘটনা ঘটবে, যতক্ষণ তৃণমূল থাকবে এগুলো চলবে। প্রধানমন্ত্রী রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণ করেছে এবং বলেছেন যে আদানি আম্বানির সঙ্গে যোগসাজশের অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। এবং পাশাপাশি প্রশ্ন করেছেন যে কত কালো টাকা পেয়েছে কংগ্রেস এবং হঠাৎ কেন আদানি আম্বানিকে আক্রমণ করা বন্ধ করে দিলেন? নিশ্চয়ই গোপনে কোনো চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী যেখানে বলেছেন সেখানে আমি আর কি বলতে পারি? দুর্নীতি এবং কংগ্রেস সমার্থক শব্দ। ভারতীয় রাজনীতিতে সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা, রাজনীতিতে কালো টাকার প্রবেশ এবং কার্যত ভারতবর্ষের অর্থনীতির ইতিহাসকে 10 থেকে 11টা শিল্পপতি পরিবারের বেড়ে ওঠার ইতিহাস, সর্বোপরি ক্ষমতাকে কেন্দ্রীকরণ করা, লাইসেন্স কোটা পারমিট রাজের প্রতিষ্ঠাতা হচ্ছে কংগ্রেস। তো সে সম্পর্কে প্রধানমন্ত্রী যা বলার বলে দিয়েছেন, আর নতুন করে বলার কি আছে?
অশান্তি, তাহলে কি স্থানীয় প্রশাসন বা সেন্ট্রাল পুলিশ কি ব্যর্থ? সেরকম খুব একটা অশান্তি হয়নি। বাংলার রাজনীতি তো খুব একটা, ভোটটা খুব একটা নিরামিষ নয়, কারণ আমাদের এখানে বিহার উত্তরপ্রদেশ পর্যন্ত যে ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা সেটা থেকে বেরোতে পারিনি। এখন আমরা সেন্ট্রাল ফোর্সকে বলেছি যে ভোট পরবর্তী হিংসাটা যাতে কম হয় বা ভোটের পরে যাতে সন্ত্রাসটা কম হয় দেখা। আজকে যে গুলি চালানোর ঘটনা আমার সাংবাদিক ভাই বললেন, সেটা হয়েছে একটা বাড়ির ছাদে জল পড়া নিয়ে, হ্যাঁ, কিন্তু সেখানেও গুলি চলে যাচ্ছে। আসলে এত বোমা বন্দুক পিস্তল যদি ছড়িয়ে থাকে আর বাইরে থেকে সেন্ট্রাল ফোর্স এসে সমস্ত অবস্থা রাতারাতি বদলে দেবেন আইন শৃঙ্খলা, এটা তো আশা করাটাই ভুল, এটা সম্ভব নয়। অমিতা বিতর্কে সন্দেশকারীর উপপ্রধান গণেশ হালদার তিনি যেটা বলছেন যে বিজেপি সমর্থকেরা মার্কিং এ আছে, মার খাবে ভোটের পর, বেঁচে যাবে তৃণমূল করলে, কি বলবেন? যেটা তৃণমূলের ভাষা সেটাই বলেছে। আপনাদের এখানে বর্ধমানে আপনার এখানকার যে এমএলএ, আপনার এখানকার যিনি এমএলএ, তার বিরুদ্ধে তো প্রকাশ্যে আমরা অভিযোগ করছি ভোট পরবর্তী হিংসা থেকে কুখ্যাত দুষ্কৃতি আখ্যা দেওয়া হয়েছে সিবিআই তদন্তে, তার নাম উঠে এসেছে। আমাদের যে ছেলেটিকে মেরে, ওর নাম হচ্ছে সোমনাথ হালদার, তাকে মেরে তার হাত ভেঙে দিয়েছে। আজকেও সে বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধ যারা বয়স্ক মানুষজন আছেন তাদের যে ভোট চলছে সেই কাজের জন্য ডোর টু ডোর ক্যাম্পেনে যেখানে গেছেন, সেখানে তার এলাকায় হাত থেকে বিজেপির ব্ল্যাক নিয়ে, বিজেপির লিফলেট নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। 200 মিটারের মধ্যে থানা থেকে যার বাড়ি, তাকে এভাবে রাস্তায় ফেলে পেটালো। আর তারপরে আপনার বর্ধমান থানার পুলিশ তাকে নিয়ে 164 গোপন জবানবন্দি নিয়ে বলছেন যে হাত ভেঙে গেছে, কথাটা বলা যাবে না, কোনো নির্দিষ্ট এই ব্যক্তির নাম করা যাবে না। আমরা তো বিকালবেলা থানা ঘেরাও করছি, আমরা সরাসরি বর্ধমান থানার ওই কনসার্ন অফিসার যিনি আজকে সোমনাথের গোপন জবানবন্দি নিচ্ছিলেন, তাকে যেভাবে বলতে, স্টেটমেন্ট দিতে বাধ্য করেছে এবং সে সেখান থেকে বেরিয়ে সরাসরি আইসির কাছে গেছে, আমরা তো তার বিরুদ্ধে কালকে সকালে বর্ধমান কোর্টে মামলা রুজু করছি, আজকে বিকেলে আমরা থানা ঘেরাও করছি। আজকে যদি আপনার সামনে বর্ধমানের মতো একটা ঐতিহ্যশালী অভিজাত শহরের মধ্যে যদি এই ঘটনা ঘটে, তাহলে সন্দেশখালী 3টে নদী পেরিয়ে পৌঁছতে হয়, তো সেখানে বাঘের পাশাপাশি মানুষ থাকে, সাপের সঙ্গে মানুষ থাকে, সে ওই ভাষায় কথা বলবে, এটা স্বাভাবিক। আর এটাই তৃণমূলের ভাষা, এই কথাই তৃণমূল সব জায়গায় বলছে, বিজেপিকে ভোট দাও, লক্ষ্মীর ভান্ডার বন্ধ, স্বাস্থ্যসাথী বন্ধ। হ্যাঁ, এমনি তো পশ্চিমবঙ্গকে বন্ধা বানিয়ে দিয়েছেন। একটা অন্তত ভালো কাজ করছেন, প্রধানমন্ত্রীর আগে মাঠটা চাষ করে দিচ্ছেন, প্রধানমন্ত্রী ওখানে এসে ভালো করে পদ্ম ফুলের চাষ করে দিয়ে চলে যাবেন। আজকে হারোয়ায় বিজেপি নেতা বিকাশ সিং এবং অর্চনা মজুমদার তারা আক্রান্ত হয়েছে এবং যেটা অভিযোগ হচ্ছে যে তৃণমূলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। দেখুন, আমি এইমাত্র আপনার কাছ থেকে শুনলাম, তো স্বাভাবিকভাবে হাড়োয়াতে তো অন্য কোনো রাজনৈতিক দল নেই। হাড়োয়াতে যেটা আছে সেটা তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূলের সন্ত্রাস আছে, আর তৃণমূলের ধর্মান্ধ কিছু মানুষজন আছে যারা হাড়োয়ায় বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি দেয়, বিভিন্ন জায়গায় হেড স্পিচ প্রকাশ্যে চালায় এবং বিভাজনের রাজনীতি করে। তো স্বাভাবিকভাবেই তারাই আক্রমণ করেছে। তৃণমূল শেষ চেষ্টা করছে, দক্ষিণবঙ্গে ভোট ঢুকছে, তৃণমূল একটা ভয়ের আবহ তৈরি করে নির্বাচন পার করাতে চাইছে, কিন্তু সম্ভব হবে না। উত্তরবঙ্গেও শূন্য, দক্ষিণবঙ্গেও তৃণমূল যত চেষ্টা করে দিক, এবারে নির্বাচনে তৃণমূল ডাবল ডিজিট পার করতে পারবে না। আবার বলছে, এবারের নির্বাচনে তৃণমূল ডাবল ডিজিট মানে 10-এ পৌঁছতে পারবে না। দেখুন, দু একটি বিচ্যুতি থাকতে পারে। বহু জায়গায় এমন পরিস্থিতি তখন তৈরি হয়েছিল যে সহায়তা করবার জন্য যখন নেতা বা তার বাড়িতে পৌঁছবেন, তখন তাদেরই পাশের কর্মী বলছেন যে আপনারা যদি এখন আসেন তাহলে আমাদের বাড়িটাও ভাঙচুর হবে। দু এক জায়গায় কারোর মনক্ষুণ্ণ হয়ে থাকতে পারে, ফুল প্রুফ সিস্টেম তো কেউ দিতে পারে না। আমরাও এটা দাবি করতে পারি না যে সমস্ত কর্মীদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, তবে অধিকাংশ অনেক বেশি কর্মীর পাশে আমরা ছিলাম এবং যারা সে সময় আক্রান্ত হয়েছিলেন তারা সংঘবদ্ধভাবে এবারের নির্বাচনেও আপনার এই কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে জেতানোর জন্য
এবং পাশের কেন্দ্রের প্রার্থী অসীম সরকারকে জেতানোর জন্য কাজ করছেন, সারা রাজ্যেই করছেন। পুরনো গল্প, 3 মাস পর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কথা উনি বলেননি। আপনি কোন ভিডিও ক্যাসেটে আপনি আমাকে নিয়ে এসে দেখান ও বক্তৃতাটা যেটা করেছে। কুচবিহারের একটা সভায় আমাদের ওখানের দলের একজন নেত্রী তিনি বক্তৃতা করে বলেছেন আমরা এই অনুদান নির্ভর রাজনীতি করি না। তো নতুন কি বলেছে? আমরা তো প্রথম থেকে বলছি যে তৃণমূল কংগ্রেস মনে করছে 1000 টাকা বা 1200 টাকা দিয়ে একটা মহিলার সত্তাকে, তার ভোটাধিকারকে, তার নিজস্ব রাজনৈতিক মতামতকে কিনে ফেলবে। আমরা মনে করি এমন আর্থসামাজিক অবস্থা তৈরি হোক যাতে মহিলারা স্বনির্ভর হন, তারা নিজেরা উপার্জন করতে পারুন, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতি নেই। তাই যতদিন পর্যন্ত সেই পরিস্থিতি না তৈরি হচ্ছে, আগামী 3 বা 4 বছর নতুন সরকার আসা ততদিন পর্যন্ত অন্নপূর্ণা মধ্যে দিয়ে আমাদের যে স্কিম, তার মধ্যে দিয়ে প্রতি মাসে প্রত্যেক মহিলাকে 3000 টাকা করে দেয়া হবে। লক্ষ্মী আর অন্নপূর্ণার মধ্যে তো আকাশে বা ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা এই কথাটা বলি, সেই কথাটাই উনি বলেছেন, সে কথাটাকে একটা লাইন তুলে এনে মিস ইন্টারপ্রিট করা হচ্ছে। কিন্তু মানুষ এ কথাটা নেয়নি, তৃণমূলের বক্তব্যটা নেয়নি। সেজন্য যত চেষ্টা করুক হোক না কেন, কুচবিহারেও তৃণমূল হারবে, আলিপুরদুয়ার হারবে, কুচবিহার হারবে, জলপাইগুড়ি হারবে, মালদা উত্তর হারবে, মালদা দক্ষিণ হারবে, দার্জিলিং হারবে, রায়গঞ্জ হারবে। তৃণমূল জিতছে না। উত্তরবঙ্গে তৃণমূল শূন্য, বর্ধমানে তৃণমূল হারবে, তৃণমূল বালুরঘাটে তৃণমূল হারবে, বর্ধমানে 2 আসনে তৃণমূল হারবে, আসানসোলে তৃণমূল হারবে। তৃণমূলের জয় নেই, এই রাস্তায় তৃণমূলের পথে জয় নেই। বলুন, আমার সভাপতি আছেন, সভাপতি বলছেন। গত 4 তারিখে রাত্রে 30-40 জন তৃণমূল দুষ্কৃতী যারা সোমনাথের বাড়িতে আক্রমণ করে এবং বাড়ির মধ্যে ঢুকে তাকে মারধর করে, তার হাত পা ভেঙে দেওয়ার ব্যবস্থা করে। তার হাতটা ভেঙে গেছে, পায়ে চিরফাট হয়েছে। এই অবস্থায় তাকে পুলিশ সকালে অভিযোগ সে থানায় করে। পুলিশ হালকা কেস দিয়ে দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করেছে এবং এই দুষ্কৃতীরা 2021 সালে এই সোমনাথের বাড়ি ভাঙচুর করে তার বাড়ির দরজা ভেঙে দিয়েছিল। তার মা, তার বোন, তার দিদি, তারা যারা বাড়িতে ছিল, মহিলাদের উপরেও আক্রমণ হয়েছিল। এখন এই ছেলেটি অভিযোগ করার পর অভিযোগের হিসাবে আজকে পুলিশ তদন্ত করে এবং তদন্তের মধ্যে পুলিশ তার একটা জবানবন্দি নিতে যায়। সেখানে তাকে জোর করে বলা হয় যে পার্টিকুলার একজনের নাম দিয়ে এই নামটাই বলতে হবে, আর কোনো নাম বলা যাবে না। এবং দ্বিতীয়ত বলা হয় তোমার হাত ভেঙেছে এটা বলা যাবে না। তার হাত ভেঙেছে, তার ট্রিটমেন্ট চলছে, হাতে ব্যান্ডেজ করা আছে, তারপরেও পুলিশ বলছে এটা করা যাবে না। তখন সে সেখান থেকে রাগান্বিত হয়ে বেরিয়ে আসে। আমাদের নেতারা ওখানে ছিলেন, তাদের নিয়ে আইসির সঙ্গে দেখা করেন। কিন্তু এইভাবে চলতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকারে সমস্ত দলের প্রচার করার অধিকার আছে। যেখানে 23 নম্বর 24 নম্বর ওয়ার্ডে এবং আরও কয়েকটি বিশেষ বিশেষ জায়গায় বর্ধমান শহরে দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে যখন মহিলারা প্রচার করছে, বাড়িতে বাড়িতে গিয়ে লিফলেট বিলি করছে, কথা বলছে, পিছন পিছন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে সেই বাড়িতে হুমকি দিচ্ছে যে কেন আপনারা বিজেপির লিফলেট নিয়েছেন, এক্ষুনি ছিঁড়তে হবে, এক্ষুনি পোড়াতে হবে। এই ধরনের জমিদারি চলতে পারে না। এই জমিদারি বন্ধ হওয়ার দরকার। পার্টিতে গণতান্ত্রিকভাবে কোনো দলে কেউ জিততে পারে, কিন্তু তার মানে সে জমিদারি করবে, এটা হতে পারে না। এর জন্য আজকে বর্ধমান থানা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘেরাও করা হবে। পুলিশ ব্যর্থ হচ্ছে বারবার এবং সমস্ত জায়গায়। শক্তিগড়েও একই জিনিস হয়েছে।
একজনকে মেরে তার হাত ভেঙে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। তার অপরাধ কি? সে প্রচার করছিল বাড়ি বাড়ি। সত্যি করে এই জিনিস হয়েছে, মন্তেশ্বরে এই জিনিস হচ্ছে। আমাদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, একদম তৃণমূলের লোক। সোমনাথকে মারধর করলো, যে সোমনাথ বিজেপির হয়ে প্রচার করেছে, পোস্টার মেরেছে সেদিন রাত্রে। সোমনাথের বাড়ি হচ্ছে বর্ধমান সদর থানার কাছে সারখানাগুলি। সোমনাথ হালদার, অভিযোগ আছে। দেখুন, এই মুহূর্তে বর্ধমানের যে পরিস্থিতি আছে, যেটা রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, সেখানে রাইস মিলের করুণ অবস্থা। এখানে কার্যত শিল্পাঞ্চল, শিল্পের অবস্থা কি নতুন করে বলবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে শিল্পপতিরা বলেন এত ভালো পরিবেশ তৈরি হয়েছে, নতুন করে বিভিন্ন শিল্পাঞ্চলে আবার প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখানেই যারা শিল্পপতি ছিলেন, যারা অতীতে বড় ফ্যাক্টরি এখানে চালিয়েছিলেন, কার্যত তারা পুঁজি আজকে এই জেলা থেকে তুলে নিয়ে গিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যে আপনার বর্ধমানের ঐতিহ্যশালী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাড়ি হলো, তার কোনো হিসাব নেই। 10 বছর অডিট নেই। পুরনো গাছ, দামি গাছ কেটে ফেলা হলো, তার কোনো হিসাব নেই। প্রায় 100 কোটি টাকার ওপর তছরূপ। বিভিন্ন লোকের নাম উঠে এলো, ব্যাংকের এফডি ভাঙিয়ে দিয়ে যাদবপুরের কোনো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া। মানে তৃণমূল যে একটা সর্বভুক এবং সর্বগ্রাসী রাজনৈতিক দল, আজকে এদের দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে এবং এটাকে চাপা দেওয়ার জন্য শেষ মুহূর্তে তৃণমূল বিভিন্ন ধরনের প্লট নিয়ে আসছে সামনে, নতুন কিছু জিনিস প্ল্যান করছে। এগুলো চলবে। বাংলার রাজনীতিতে এ ধরনের চাপানুতর চলে, যদিও অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে সারা ভারতবর্ষে ভোট হচ্ছে, এই ভোট পরবর্তী হিংসাও কেউ শোনেনি। আর নির্বাচন শুরুই হলো না, তার আগেই একজনের হাত ভেঙে দেওয়া হলো, কারোর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, দক্ষিণ 24 পরগনা আমাদের এখানে মেদিনীপুরে খুন করে দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতি, আমার মনে হয় বর্তমান প্রজন্মের স্বার্থে যে কোনো রাজনৈতিক দল করতে পারে। কেউ আমাকে সমর্থন করতে পারেন, আমাদের সমালোচনা করতে পারেন, আমাদের ঘৃণাও করতে পারেন, সেটা সম্পূর্ণ তার নিজস্ব রাজনৈতিক মতামত। কিন্তু সমস্ত কিছু বাইরে বেরিয়ে এসে আমাদের মনে হয় আপনাদের আমাদের সকলের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অন্তত এই সংস্কৃতি থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে। এটাই বিজেপির আহ্বান এবং সমস্ত জায়গায় আমরা এই বার্তা নিয়েই যাচ্ছি। ধন্যবাদ। দেখুন, দক্ষিণবঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূল সমূর্তি ধারণ করেছে। তৃণমূল যদি মনে করে যে মেরে সমস্ত জিনিস বন্ধ করে দেবে, তাহলে বিজেপি আজকে 2024 এই অবস্থায় থাকতো না। কারণ 2021 ভোট পরবর্তী হিংসায় 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়, আপনার আর বহু মহিলা পর্যন্ত গণধর্ষিতা হয়েছিলেন। কিন্তু সেদিন এত কিছু করার পর, এত মানুষকে ঘরছাড়া করার পরেও বিজেপি আজও ময়দানে আছে এবং মারধর চলবে। কর্মীরা হজম করছেন, কোনো জায়গায় মানুষ ঢুকে দাঁড়াচ্ছে, পাল্টা মারও হচ্ছে। আপনি কি মনে করেন এই যে উত্তরবঙ্গ ভোট দেখলেন, কালকের ভোট পর্ব দেখলেন, অনেক জায়গায় খুব একটা বেশি মানুষ ভোট দিতে পারেনি বা সেরকম সন্ত্রাসের অভিযোগ নেই? এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে তৃণমূল করার চেষ্টা করছে। তৃণমূল এতদিন প্রতিরোধের সামনে করে, ও তো হয়নি, হচ্ছে। এখন ওই জায়গাটা হয়তো আমাদের দুর্বল ছিলাম, করেছে, ভবিষ্যতে ওখানে পাল্টা হবে। এটা যদি চলতে থাকে তো এই তো বন্ধ করা যাবে না। এই সংস্কৃতি থেকে আমরা বেরোতে চাই, চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল যে কোনোভাবে বিজেপি ভোটারদের আটকাতে। গতকালকেও ভোটেতে বিভিন্ন হিন্দু এলাকায় তৃণমূল চেষ্টা করেছে যাতে ভোটদান এর শতাংশ কম হয়ে যায়, বেরোতে বাধা দিয়েছে। আদিবাসী এলাকায় তাদের ভোট দেওয়া থেকে তাদের বিরত করবার জন্য বন্দুক বার করেছে। চেষ্টা চলছে, তৃণমূলের মতো করে চেষ্টা চলছে, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। মানুষ তো শেষ কথা বলবে, মানুষ যেটা নেবে সেটা হবে। তবে বর্ধমানের কোনো আসনে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে জিতছে না।